গল্পের নাম প্রিয় কাহন, লেখিকা কায়নাত আফরিন, পর্ব সংখ্যা ২১। গহীন রাত, আর এত রাতে অভি প্রিয়তাদের বাসর পিছনে দাঁড়িয়ে আছে। এটা শুনেই প্রিয়তার শরীর হিম হয়ে গেল। কানে এখনও ফোন চেপে রয়েছে প্রিয়তা। অপর পাশে টের পাওয়া যাচ্ছে অভির উত্তপ্ত নিঃশ্বাস। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। অস্পষ্ট গলায় বলল, আপনি আপনি মজা করছেন তাই না? অপর পাশে অভি কি প্রতিক্রিয়া দেখালো তা বোঝা গেল না। শুধু নীরব হয়ে রইল সে। অতঃপর সেটা কাটিয়ে মৃদুস্বরে বলল, আমায় মজা করার মানুষ মনে হয় তোমার? প্রিয়তা কথা ভুলে গেল। অভি যেহেতু এ ধরনের মানুষ নয়, তার মানে ছেলেটা সত্যি সত্যি এসেছে নিচে। বসা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। অস্থির কণ্ঠে বলল, এখানে কি করছেন আপনি? মাথাটা তার কি খারাপ হয়ে গেছে? বাসায় বাবা আছে, বড় আব্বু আছে, চাচু আছে, আর আপনি ঢ্যাং ঢ্যাং করে এসে কল দিয়ে বলছেন নিচে এসে দেখা করতে। আমি পারবো না, আপনি ফিরে যান। অভি নিশ্চুপ রইল প্রিয়তার এমন কথায়। যেন খানিকটা হলেও ধারণা ছিল সে এমন করবে। প্রিয়তা দম নিয়ে বলল, চুপ হয়ে আছেন কেন? অভি চল মনে দৃষ্টি নিক্ষেপ করলো নিজের হাত ঘড়ির দিকে। সময় বেশি নেই। প্রিয়তার সাথে দেখা না হলে তার ঘুম হবে না, এটা নিশ্চিত। নিজের চুলে হাত নাড়িয়ে তাই সে কপট ভারী কণ্ঠে বলল, তুমি আসবে না তো, তাই না? না, আসবো না। তাহলে আমি আসি তোমার রুমে? এত রাতে এই বাড়ির সীমানায় যখন পাড়ি দিতে পেরেছি, তোমার বেডরুম পর্যন্ত যাওয়া আমার কাছে অসাধ্য কিছু না। স্পষ্ট হুমকির মুখোমুখি হওয়াতে প্রিয়তা যেন কথা বলাই ভুলে গেল। এ ছেলেকে হয়তো ভূতে ধরেছে, না হলে শিওর স্বপ্নের জগৎ থেকে উড়ে এসে পিছনের বাগানে জুড়ে বসেছে। প্রিয়তা ভয়ার্ত কণ্ঠে বলল, এই না। ডান পিঠে হাসি ফুটল বীর চোখে মুখে। ভ্রু নাচিয়ে বলল, তুমি আসবে নাকি আমি তোমার কাছে আসবো? আছি নিচে। পূর্ণিমায় অপূর্ব লাগছে আকাশ। চারদিকে চাঁদের ম্লান পূর্ণিমায় অপূর্ব লাগছে আকাশ। চারদিকে চাঁদের ম্লান আলোয় ছড়াছড়ি। এ সময় এই শহরকে বলা হয় মায়ার শহর। পথে ঘাটে অজস্র মায়া এই সময় ঘুরে বেড়ায়। প্রিয়তার থমকে যাওয়া মনেও এখন মায়া আর ভালো লাগার অনুভূতির লীলা খেলা চলতে লাগলো। সেও যুবতী, আর অভিও একজন যুবক। তার গরম রক্তের বৈশিষ্ট্য তাই তো প্রকাশ পায়। আর যাই হোক, এত রাতে তার আশা এক ঝলকে একা আপার সুন্দরী রমণীকে দেখার সমাজের চোখে কটু। তবুও দুজনেই সেই তিক্ততা এড়িয়ে গেল। বুঝ দিল নিজেদের সদ্য প্রেমে পড়া কিশোরদের মতো। প্রিয়তা তুষির উশির রুমে এসে দেখে দিল বাড়ির পিছনের বাগানটা। সেটা নিতান্তই আঁধারে ঢাকা থাকলেও চাঁদের অস্ফুট আলোয় রহস্যময় লাগছে। তাকে নামলে দোতলার এই বারান্দা দিয়েই নামতে হবে, কেননা আফসোসবশত আজ মানিকের মা নিচে রান্নাঘরে ঘুমোচ্ছে। কোনোভাবে সে যদি টের পায় এ খবর, তবে কেলেঙ্কারি লেগে যেতে পারে। প্রিয়তা অভিকে দেখল না অপর থেকে, তবুও জানে সে নিচেই আছে খোলা বারান্দায়। একপাশে কাত করে বাঁশের মই রাখা। মইটা রেখেছে রুদ্ধ। রাতে বাসা থেকে কোনো কারণে পালিয়ে যেতে এই পথই সে ব্যবহার করে। আজ প্রথম প্রিয়তা এটা ব্যবহার করবে। ভয়ও লাগছে, আবার বিরাজ করছে টান টান উত্তেজনা। চোখ বুজে আশ্বস্ত করলো সে নিজেকে। বলল, পারবে প্রিয়তা, ইউ ক্যান ডু ইট। বিসমিল্লাহ বলে বারান্দা দিয়ে মইয়ে চলল সে। বুক যেন পাগলা ঘোড়ার মতো টগবগিয়ে ছুটে চলছে। প্রিয়তা সাবধানে চোখে নামতে লাগলো মই বেয়ে। বিড়বিড়িয়ে নিজেকে বলল, এবারের মতো রক্ষা করুন হে মাবুদ, আমি কোমর ভাঙতে চাই না। শেষে নামার সময় প্রিয়তা খেয়াল করলো না যে মাঝখানে দুই ধাপ ভাঙা। সেখানে পা রাখার কোনো ঠাঁই না পাওয়াতে নিয়ন্ত্রণ হারালে সে। তবে অত উঁচু থেকে ঘাসের নরম গালিচায় পড়ল না। পড়ার অনতিপূর্বেই ১০০টা সাদেহী মানব ধপাধপ করে ধরে ফেলল তাকে। প্রিয়তা যেন জান ফিরে পেল। আতঙ্কে বেড়ে গেল নিঃশ্বাস প্রশ্বাস। সে তাকালো অভির দিকে। অভি তার শরীরে আধা ভার নিয়ে তাকিয়ে আছে নির্বিঘ্নে। বুড়োজোড়া কোঁচকানো। বলল, প্রিন্সেস ফিওনার মতো এখান দিয়ে নামার বুদ্ধি কি দিয়েছে তোমাকে? বাসায় দরজা নেই। প্রিয়তার কোমর থেকে দুহাত সরিয়ে সে প্রিয়তাকে দাঁড় করালো আর ভালো মতো। এদিকে মুখ চোখ লজ্জায় নিষ্পিস করছে প্রিয়তা। নিজেকে সংবরণ করে বলল, আহা, শখ কত! ওদিক দিয়ে এলে কেউ না কেউ দিয়ে নির্ঘাত টের পেত। আমি তো আপনার মতো পাগল টাগল না যে অতি প্রেমে বুদ্ধি খেয়ে ফেলবো। আমি অতি প্রেমে বুদ্ধি খেয়ে ফেলেছি। অভির কণ্ঠের বিস্ময়। প্রিয়তা প্রত্যুত্তরে বলল, তা না হলে কি আপনি আমার প্রেমে পড়েননি? মোটেও না। আমি কি একবারও বলেছি আমি কিছু অসুস্থে পড়ে গেলে? প্রিয়তা সে কপট রাগ নিয়ে তাকানোর বৃথা চেষ্টা করলো অভির দিকে। অভির চোখে মুখে রহস্যময়ী হাসির আভাস। এতক্ষণে অভির দিকে ভালো মতো নজর দিল প্রিয়তা। কিছুটা থমকালো। অভি একটা কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে এসে পড়েছে। অতিরিক্ত হিসাব, পকেটে রয়েছে একটা মোবাইল আর মানিব্যাগ। চুলগুলো অন্যান্য দিনের মতো মোটেও পরিপাটি না, একটু অগোছালো। শ্যাম্পুর ঘ্রাণ হুড় হুড় করে এসে লাগছে নাকে।
কালো ঘন চুলের নিচে বুদ্ধিদীপ্ত চোখ দুটি ম্লান, বর্ষণার চাপে নাজেহাল অবস্থা ছেলেটার। প্রিয়তা অনেক সাহস নিয়ে এসেছিল নিচে, পরিকল্পনা করে এসেছিল নিচে এসে তাকে দু চারটি কথা শোনাবে, ওদের মতো ভয়াবহ ধরনের কথা, কিন্তু পারল না। এমন নির্জন রাতে আঁধারে পিছনের বাগানে শিউলি গাছের নিচে অবির মতো টকবকে তরুণের স্বাভাবিক সৌন্দর্য দেখে তার নিঃশ্বাস ভারী হলো। মনে হলো সংকোচ, অবি কি আসলেই তার প্রেমে পড়েনি? তাহলে এগুলো কী সব? শুধুমাত্র হবু স্ত্রী বলে এত টান? সে এবার বলল, আপনি কী ধরনের মানুষ? মানে আমি আপনাকে চিনতে পারছি না। আমি একজন মেয়ে, গুণে আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েই ভালো মতোই টের পাই আপনার অনুভূতি। তাহলে আপনার চোখে আর দু ধরনের কথা কেন বলছেন বলেন তো? অভি এবারও হাসলো বিনয়ী হাসি। প্রিয়তার এই তৃষ্ণার্ত চোখে নেশা আছে কেমন যেন, তাকালে তাকিয়ে থাকতে মন চায়। অভি প্রিয়তার কথার উত্তর দিল না, হেলে দাঁড়ালো শিউলি গাছের সাথে, হাত বাস করলো রাতের মায়া আলোয়। প্রিয়তার অনবরত মুখে দৃষ্টি স্থাপন করে প্রগাঢ় কণ্ঠে বলল, এই যে তুমি এখন সাদা সুতির সালোয়ার কামিজ পরেছো না, এতে জানো কেমন লাগছে তোমায়? পূর্ণিমার মায়ারানী। প্রিয়তা আর এক দফা স্তব্ধ হলো। মনে হলো যে পার্থিব জগতে নেই, চলে গিয়েছে পূর্ণিমার এক অন্য দুনিয়ায়। বাতাস বইছে, সেই সাথে নড়ে উঠছে ঝাঁকড়া শিউলি গাছের ডালপালা। দু তিনেক শিউলি চুপিসারে টুপ করে ঝরে পড়েছে কালো চুলে। অস্পষ্ট স্বরে বলল, আপনি আমি ঠিক আছি প্রিয়তা। আমায় নিয়ে তোমার সকল ভাবনাই ঠিক, তবে এই অনুভূতি, তোমার প্রতি এই দুর্বলতা কবে মনে বাসা বাঁধলো আমি জানি না, সত্যি জানি না। এই যে পরীক্ষার পড়া আর সেমিস্টারের চাপে আদামরা আমি কেন হুট করে তোমায় দেখার জন্য এখানে এলাম তাও জানি না। শুধু জানি তোমাকে এই মুহূর্তে না দেখা আমার প্রয়োজন, শুধু প্রয়োজন, তাছাড়া আর কোনো কিছুই না। প্রিয়তা এগোলো গভীর দিকে, তাকালো ও গভীর দৃষ্টিতে। মাঝরাতে এমন একটা সুন্দর দৃশ্য প্রিয়তার মন কেড়ে নিয়েছে। ভাবতে অবাক লাগে, একসময় হয়তো এই ছেলেটাকে প্রতি রাতে এইভাবে দেখবে সে। সেদিনটা কবে আসবে? কবে শেষ হবে তার পড়ালেখা, তারপর কেরিয়ার? মাঝে মাঝে এসব কিছুকে প্রিয়তার উটকো ঝামেলা মনে হয়। কেন যে পরিবারের মুরব্বীরা এমন সিদ্ধান্ত নিল? প্রিয়তা হাত রাখলো অবির গালে, উঁচু হলো, তপ্ত কণ্ঠে বলল, এটা সত্যি যে আপনি কখনো বলেননি আপনি আমার প্রেমে পড়েছেন কিনা? কিন্তু না, বলা সত্ত্বেও তা আমি জানি। আপনার ব্যবহার, আচরণে আমূল পরিবর্তন, চোখের ভাষা, সবটাতে স্পষ্ট প্রতিফলন যে আপনি কতটা দুর্বল। নারী মন তো, ছেলেদের ধারণার আগেই তারা চট করে সব বুঝে ফেলতে পারে। এবার আমায় দেখা হয়েছে না, ফিরে যান, একটা শান্তির ঘুম দিয়ে সব স্ট্রেস ঝেড়ে ফেলে দিন, আমি তো আছি। তবে হাসলো প্রিয়তার এমন অধিকার খাটানো মায়াবিনী রূপ দেখে। নিয়ন্ত্রণ হারালো, সম্মোহিত হলো প্রিয়তার প্রতি। অতঃপর হাত ধরে কাছে টেনে আনলো প্রিয়তাকে। প্রিয়তা হতভম্ব দৃষ্টি ফেলল অবির উতাল পাতাল ঢেউ খেলানো চোখের দিকে। সময় বিলম্ব না করে অভি নিজের ওষ্ঠাধর চেপে ধরল প্রিয়তার ওষ্ঠে। সারা পৃথিবী থমকে গেল প্রিয়তার, বুক ধ্রিম ধ্রিম করতে লাগলো। ঠোঁটের উপরে এমন নির্লিপ্ত স্পর্শে অস্বাভাবিকভাবে কেঁপে উঠল প্রিয়তার সারা শরীর। প্রিয়তা ছাড়িয়ে নিতে পারল না নিজেকে, বরং সে চোখ বুজে ফেলল। চট করেই সরে এলো অভি, দৃষ্টি নির্লিপ্ত, হৃদয় ব্যাকুল। প্রিয়তা তাকাতে পারল না লজ্জায়, শুধু আর চোখে দেখল অভির আওড়ানো হাসি। সেটা সুন্দর, তবে প্রিয়তার মিষ্টি ছোঁয়ায় তা যেন আরও মারাত্মক লাগছে। এই রাতটি কখনোই ভুলতে পারবে না প্রিয়তা, চাইলেও না। জীবনের পাতায় এটি প্রেমের প্রথম স্পর্শ গেঁথে থাকবে, আর এই প্রেমের স্পর্শে সাক্ষী হয়ে থাকবে পূর্ণিমার রাত আর সুবাসিত শিউলি ফুলের বাহার। দিনগুলো পেরিয়ে গেল পাতা ঝরার মতো। অবির বার্ষিক কার্যক্রম ইতি টেনে এখন শুধু অপেক্ষার সমাবর্তনী অনুষ্ঠানে। প্রিয়তা অপলকভাবে শুধু দেখল কর্মনিষ্ঠা ও মানুষটিকে। প্রিয়তা ভালো ছাত্রী, তবে সেটা সবসময় অভি থেকে কম। তাই অপ্রাপ্ত বয়সে যখন সে সবার মুখে তার গুণগান শুনতো, স্বাভাবিক ঈর্ষা পরায়ণ রমণীর মতো মনে জমতো হিংসা। তবে সেটা এখন আর নেই। অভি সাধারণ ছেলে, সমকালীন গল্প উপন্যাসের মতো চোখে প্রগাঢ় অনুভব নেই, অযাচিত রূপ নেই, তবুও সাধারণ ছেলে হয়ে অসাধারণ তার ব্যক্তিত্ব। আর সেই ধারালো ব্যক্তিত্বের মুখে পড়ে হলেও প্রিয়তা হাতছানি দিয়েছিল। সেদিন রাতের পর থেকে শুরু হলো তাদের প্রেমের বহিঃপ্রকাশ। অদ্রিও শেষমেশ ধরে নিল প্রিয়তা তার অপছন্দের মানুষটির প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছে। গহীন রাতে চুপিসারে গল্প, বাইকে করে দূরে কোথাও ঘুরতে যাওয়া, সন্ধ্যায় লয়াল স্ট্রিটে অদ্রির চক্ষু গোচরে অভির হাত ধরে হাঁটা, ইউনিভার্সিটিতে কোনো সমস্যা হলে ইশারায় আশ্বস্ত করা, সবই ছিল অন্যরকম। প্রিয়তার মনে আছে অদ্রি যখন জেনেছিল যে অভি কীভাবে তাদের বাসায় এসেছিল, তখন ওর প্রতিক্রিয়া কী ছিল। মাথায় হাত দিয়ে সে বলল, কী বলিস প্রিয়তা? এত রাতে অভি ভাইয়া এমনি এমনি তো দেখতে আসেনি। প্রিয়তা রে, আমার মনে অশ্লীল সব চিন্তা ঘুরপাক খাচ্ছে। অভি ভাইয়া তোকে চেপে লুতুপুতু প্রেম করেনি তো? অভি আর প্রিয়তা হেসেছিল সেদিন, হেসেছিল অন্ত ভাইয়ার প্রতি
অদ্রির পাগলামি দেখে। বিনা সংকোচে সে হাত জড়িয়ে ধরল প্রিয়তার। প্রিয়তার মাথা অবনত হলো, অবলোক তাকালোর সাহস পেল না। অদ্রি আর রদ্রিকে হেসেছিল মিটমিটিয়ে। ওরা একটু দূর যাওয়ার পর প্রিয়তা অভিমানী হয়ে বলেছিল, এভাবে সবার সামনে হাত না ধরলে হয় না। অভি প্রিয়তার কানে কাছে ঝুঁকে এলো, লতিতে স্পর্শ করলো নিজের কোমল ঠোঁটের গহীন কণ্ঠে বলল, তোমার চোখের অনন্ত মায়ায় ডুবেছি প্রিয়তা, শুধু হাতের স্পর্শে তা কাটানো সম্ভব নয়।